স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। প্রভাবশালী প্রতাপ অনেক সময় সমাজকে অস্থিরতার দিকে ঠেলে দেয়। শান্তি প্রতিষ্ঠায় তাই আইনের শাসন জরুরি, পাশাপাশি দরকার সামাজিক, পারিবারিক ও সাংস্কৃতিক সচেতনতার পথ। এসব নিয়ে আজকের আলোচনা মাস্তানি। কথা বলতে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার অনিকার হক, আছেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম, আছেন অভিনয় শিল্পী, তথ্যচিত্র নাট্য নির্মাতা, সমাজ ও সংস্কৃতি কর্মী রোকেয়া প্রাচী এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মেখলা সরকার। আমি প্রথমে জনাব নজরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আজকে আমরা যে বিষয়টি রেখেছি, আমরা দেখেছি যারা একটু প্রভাবশালী, যারা প্রতাপশালী, তারা বিভিন্ন রকম মাস্তানি দেখান। সর্বশেষ সামাজিক গণমাধ্যমে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটি হচ্ছে যে একটি কিশোর, আমি তাকে অপ্রাপ্তবয়স্কই বলতে চাই, সে একটি গাড়ি, তার লাইসেন্স ছিল না, সেটি দিয়ে করে ভেঙে চুরে বেরিয়ে গেল এবং আমরা কেউ তাকে কোনো কিছু বলতে পারলাম না। আজকে আমার বন্ধু ব্যারিস্টার অনিককে হাইকোর্টের অর্ডার নিতে হলো তার সেই ব্যবস্থাটা নেওয়ার জন্য। আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? আমরা যে কোনো অপরাধের সম্পর্কে যখন তথ্য পাই বা ইনফরমেশন পাই বা আমাদের কাছে যে অভিযোগ করা হয় সেটার প্রেক্ষিতে আমরা মামলা রুজু করি। মামলা রুজু করার পরে সেটা তদন্ত করি এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করি। এইখানে আমি ডিএমপিতে ওই দিন পত্রপত্রিকায় নিউজ আসার পরে আমি কথা বলেছিলাম। তারা যেটা বলেছিল, ওসি আমাকে যেটা বলেছিল যে কেউ অভিযোগ দায়ের করছে না। এখন অভিযোগ দায়ের যদি না করে বা সাক্ষ্য প্রমাণ যদি কেউ না দিতে আসে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা নেওয়ার সুযোগ আছে। গাড়ি ঘোড়া ভাঙা দেখা যাচ্ছে, সেখানে পুলিশ বাদী হয়ে সুযোগ আছে। সেই বিষয়টি তারা অপেক্ষা করছিল। কারণ হচ্ছে যে এটা একটা সার্টেন লেভেল পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে যে যেখানে ভিকটিম আছে সেই ভিকটিম যদি এসে মামলা রুজু করে তাহলে তো সেক্ষেত্রে অনিবার্যভাবে সেই টাইমটা তাকে দিতে হবে। সেই টাইমটার জন্য অপেক্ষা করেছে এবং প্লাস হচ্ছে যে যারা প্রবাবল এখানে ভিকটিম বা যারা ওই ঘটনায় যারা সার্ভাইভার তাদেরকেও পুলিশ রিচ করার চেষ্টা করেছে, বাট তারা অ্যাপ্রোচ করেনি। এইটা ওসির ভাষ্য ছিল। আমি ব্যারিস্টার অনিকার হক অনেক ছবি টবি নিয়ে রেডি হয়ে আসছেন। আমি ছবির আগে আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা কিন্তু দেখেছি যে সম্প্রতি ঘটনা যদি বলে, আমি নাম বলতে চাই না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিত্রভাবে যেসব কিশোর আলোচনায় এসছেন, কেউ প্রহার করার জন্য, কেউ একটি মেয়েকে মারার জন্য, ইফটিজিং করার জন্য, কোন একটি নির্যাতন করার জন্য তাদেরকে কিশোর শোধনাগারে স্থান হয়েছে। কিন্তু এই কিশোরটির বেলা, আমি কিশোরটির বিপক্ষে নই অবশ্যই, এই কিশোরটিকে পুলিশ মোটরসাইকেলে করে বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসছে। এটি মানে এরকম কেন? এই বিষয়টিতে আমি আপডেটেড না যে তাকে মোটরসাইকেল করে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে কিনা। যদি বাসায় পৌঁছে দেওয়া হয়ে থাকে, যিনি বাসায় পৌঁছে দিয়েছেন ডেফিনেটলি তিনি ব্যক্তিগতভাবে এটার জন্য রেসপন্সিবল হবেন। কারণ আমরা নীতিগতভাবে বা আদর্শগতভাবে বাংলাদেশ পুলিশ প্রতিদিন প্রতি মুহূর্তে বহু কিশোর, বহু ভিকটিমের পাশে আমরা দাঁড়াই, মানুষকে আমরা সিকিউরিটি দিয়ে থাকি। সেক্ষেত্রে যদি কেউ ব্যতিক্রম কোনো ঘটনা ঘটায় তাহলে ওই ব্যতিক্রান্ত ঘটনার জন্য ব্যক্তিগতভাবে তিনি রেসপন্সিবল থাকবেন। আপনি ব্যক্তিগত রেসপন্সিবিলিটির কথা বলছেন। ডক্টর মেখলা সরকার, আমরা একটি অদ্ভুত জিনিস খেয়াল করলাম যে এই ছেলেটির অভিভাবকরা তাকে বাঁচানোর চেষ্টা করছেন, তার পাশে এসে দাঁড়াচ্ছেন। এটি একটি ভালো অভিভাবকত্ব হচ্ছে কিনা? আসলে না, নিশ্চয়ই না। কারণ হলো যে ধরনের আচরণ, যে কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ যখন হলো, যদি এটা আসলে রিইনফোর্সড হয়, অর্থাৎ এটা কোনো রকমের অ্যাকশন হলো না এবং তার কোনো কনসিকুয়েন্স হলো না, এবং সেটা যদি অভিভাবকরা সেটা সাপোর্ট দেয় এবং এই অনাকাঙ্ক্ষিত আচরণ যদি সাপোর্ট দেয় তাহলে কিন্তু এটা সে পরবর্তীতে আবার করার সুযোগ হয়ে যায়। এবং এটা অন্যরাও দেখে, যখন সোসাইটি দেখছে, যখন দেখছে যে যদি পার পেয়ে যায় কিশোরটি, তো সেক্ষেত্রে তো অবশ্যই হলো জিনিসটি আমাদের সোসাইটির মধ্যে এক ধরনের মানে ব্যাড লার্নিং হচ্ছে। রোকেয়া প্রাচী, আপনার কাছে জানতে চাইবো যে সামাজিক কোনো অপরাধের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এলে তারপর আমাদের পুলিশ বাহিনী তৎপর হয়। আমরা এটি কেন দেখছি? মানে আমরা অনেক কথা বলবো, আপনারা অনেক কথা বলবেন, তারপরে পুলিশ বাহিনী তৎপর হবে। ঘটনাটি তো এরকম হওয়ার কথা ছিল না সব সময়। আমরা যদি গত 2-3 বছরের ট্রেন্ড দেখি, এরকমই হচ্ছে। কি হচ্ছে? কারণ যেহেতু কোনো ক্ষেত্রে আমরা দেখি যে আইনের আওতায় আসে না, পুলিশ প্রশাসনের উপর আরেকটা বড় প্রভাব থাকে এবং সেই প্রভাবের কারণে পুরো বিষয়টা ধামাচাপা পড়ে যায়। কখনোই আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখি না। সেটা তারেক মাসুদ, মিশুক মুনির থেকে শুরু হয়েছে, তখন সেই ঘটনারও কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কাজে এই যে কিশোর এই সাহসটা পেয়েছে, তার বাবা মাকে শুধু তো আইনের আয়ত্তে আনতে হবে। এই শিশুটি কি করে গাড়ির চাবি পায়?
আপনি কি একটু অতি সরলীকরণ করছেন কিনা? আমাদের নজরুল ভাই বসে আছেন এখানে, যে কখনোই কোনো কিছুর বিচার হয় না ব্যাপারটি খুবই কম। মানে এই আমরা সামাজিক- আজকের অনুষ্ঠানে বসে 5টি ঘটনার উদাহরণ দিতে পারবো না। পুলিশ প্রশাসন আমাদের বিপক্ষের কোনো শক্তি নয়। জি। 5টি উদাহরণ কিন্তু আমরা আজকে বসে দেখাতে পারবো না। গত 5 বছর বা 10 বছর বা 20 বছরে যে 5টি ঘটনা আছে, যে সড়ক দুর্ঘটনা কিংবা এরকম ঘটনা যেটা নিয়ে আমরা সকলেই সরব হয়েছি এবং পরবর্তী সময় সেটার আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। 5টি ঘটনা পুলিশ প্রশাসন থেকে দেখাতে পারবে না। ব্যারিস্টার জনাব নজরুল ইসলাম, আপনি যদি আবার বলতেন, আমি একটু ব্যারিস্টার অনেক হকের কাছে যেতে চাই যে জি আপনি কি আমি এটা সংযোজন করতে চাই। অ্যাকচুয়ালি যে কোনো অফেন্স, সেটা সড়ক দুর্ঘটনা হোক, সেটা অন্য যে কোনো অফেন্স হোক, অফেন্স একটা এন্টারটেইন করা, এখানে মামলা নেওয়া, এখানে আমাদের আইনগত প্রক্রিয়া চালিয়ে নেওয়ার জন্য কিছু প্রসিডিউর আছে। এবং এটার প্রথম যেটা আমাদের আইনগতভাবে যে ইস্যুটা আছে, যে কাউকে এগিয়ে আসতে হবে, এবং কেউ যদি এগিয়ে না আসে পুলিশ অবশ্যই যাবে। আমার মনে হয় যে- আমি এখানে একটুখানি যুক্ত করতে চাই। কিন্তু আমার সেখানে আমি ব্যক্তিগত আমি আমি জীবনের- চেষ্টা করে নিতে চাচ্ছি। সেইখানে কিন্তু পুলিশ অনিবার্যভাবে যায়। এবং আপনি যেটা বলছেন, আমি খুব রিসেন্ট পাস্টের ঘটনা বলি, লাইক এই শিশু রাজনকে হত্যাকাণ্ডের আসামিকে আমরা সৌদি আরব থেকে নিয়ে এসেছি। তারপরে এবং রাকিব সামাজিক হত্যাকাণ্ড- গণমাধ্যমে বিশাল একটি চাপ সৃষ্টি এটি হওয়ার পরে মোটামুটি মনে করেন আমি- বাংলাদেশে আমি- যুদ্ধ অপরাধের আমি- বিচারের আমার মনে হয়- প্রক্রিয়ার আমি কাছাকাছি বলতে চলে চাই যে গিয়েছে। রকিব হত্যাকাণ্ডের পরে আমরা সেই মামলার তিন এই ঘটনাটি আসামিকেও আমরা আমরা- সামাজিক গণমাধ্যমে চাপ সামাজিক সৃষ্টি। গণমাধ্যমের অ্যাক্সেসটা এখন এত বেশি যে আপনার ইভেন এই যারা যে বাণিজ্যিক গণমাধ্যম সেটাকেও হারিয়ে দিচ্ছে। কারণ সামাজিক গণমাধ্যম যে কেউ একটা ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে আপলোড তাৎক্ষণিকভাবে করে পুলিশ- ফেলতে পুলিশ পারে। আপনাকে রাকিবের ঘটনা আমি- কিন্তু 5 দিন পরে আমি- react আমি করে সুতরাং আমরা। সামাজিক সময় একটু গণমাধ্যম যুক্ত করতে এখন চাই। এখন জনগণের কণ্ঠস্বরে পরিণত নজরুল ভাই, আপনি হয়েছে। আবার বলেন, আমি একটু আমি রোকেয়া প্রাচী অল্প আপনাকে সময় access একটু যুক্ত করতে চাই। আপনি যেহেতু বললেন সামাজিক গণমাধ্যম, রাজনের হত্যাকারীর ব্যাপার যদি পুলিশ সত্যি খুব সচেতন থাকতেন, তাহলে রাজনের হত্যাকারী বিদেশে পাড়ি দিতে পারতেন না, ইমিগ্রেশন ক্রস করে। ইমিগ্রেশন আমাদের মতো সাধারণ মানুষের ক্রস করতে অনেক কষ্ট হয়, মানে প্রায় পুলিশের কাজে মতো পুরো অবস্থা। ইমিগ্রেশন ক্রস করে দেশের বাইরে চলে গেল, এবং পুলিশ direct প্রশাসন অভিযোগ নীরব রয়েছে ছিল। একজন আরেকটি এসপির কথা আমি উপরে, একটু যে তিনি শ্রদ্ধার সাথে পার আপনাকে মনে করে দিতে চাই, সেটি হচ্ছে একটি হত্যাকাণ্ড ঘটবার পর কত ঘন্টার সময় আসলে অপেক্ষা করে পুলিশ প্রশাসন পুলিশ বাদী হয়ে বিচার মানে পুরো এফআইআর দাখিল করবার জন্য। পুলিশ প্রশাসন কি 12 দিন, প্রায় 12 দিন এখন উনি যেটা বলছেন, জি ব্যারিস্টার অনেক, আপনি পুরো পটভূমিটা একটু বলেন। আমরা দেখেছি কিন্তু আপনি সামাজিক গণমাধ্যমে আপনার যারা সহকর্মী আইনজীবী আছেন তাদের প্রতি আপনি একটা আহ্বান জানিয়েছিলেন যে কে কে এতে আসতে চায়। ঘটনাটা তারপর হচ্ছে কি জি খালেদ, যে 12 তারিখে জি বিকাল 4টার দিকে অ্যাক্সিডেন্টটা ঘটে। অ্যারাউন্ড 5টা সাড়ে 5টার দিকে এটা প্রথম ডেইলি স্টারে দেয়, এবং সাথে সাথে ফার্স্টে প্রথমে গাড়ির ছবিগুলো দেওয়া হয়েছিল, পরবর্তীতে আরো কিছু ছবি আসে। তো ঘটনাটা যেটা হচ্ছে যে 12 তারিখে হওয়ার পরে উনি বলছেন যে অপেক্ষা করব অপেক্ষা করব। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 18 তারিখ, 8 দিন পার হয়ে গেল, পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। এই মধ্যে আরো ছবি বের হলো যে as many as 8 police officers were present there, যখন তাকে পুলিশ নিজেরা এসকর্ট করে নিয়ে চলে যাচ্ছে। সো পুলিশ নাম্বার 1 ওই ঘটনাস্থলে ছিল, তারা জানছে। 8 দিন অপেক্ষা করার পরেও যখন তারা কোনো স্টেপ নিচ্ছিলেন না, তখন আমরা বাধ্য হয়ে যে পাবলিক পারসেপশনটা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে ব্যারিস্টার অনেক, আপনি একটু আমাদের সাহায্য করবেন জি। এই ক্ষেত্রে? যদি আসলে ভিক্টিমের পক্ষ থেকে কোনো মামলা না করা হয় তাহলে কি পুলিশের উপর বাধ্যবাধকতা থাকে? অবশ্যই সেক্ষেত্রে থাকবে, থাকে। অবশ্যই থাকবে। এইখানেই আমি বলছি পুলিশ, যে রাষ্ট্র দুটোই ঢাকা পারে। মেট্রোপলিটন পুলিশ প্রবিধানমালার কথাতে যদি আমি যাই, জি। ট্রাফিক পুলিশের বেলায় যেটা বলা আছে সেটি হচ্ছে ট্রাফিকের জন্য যে রুলসটা করা আছে সেটা সড়ক দুর্ঘটনা তদন্ত, সেকশন 20, জীবনহানি ও মারাত্মক আঘাত সম্পর্কিত দুর্ঘটনা, প্রবল সংঘর্ষজনিত দুর্ঘটনা, এই সকল ক্ষেত্রে থানায় হইবে মূল রিপোর্টিং কেন্দ্র। দুর্ঘটনার সংবাদ অবগত হইবার পর, অবগত কিন্তু লিখিতভাবে অবগতর কথা কোথাও বলা নেই, মানে জানার পরে জানার পরপরই সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হবে সংবাদটি ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তাকে অবহিত করা এবং এফআইআর লজ করা। তো এটা That পরিষ্কার। would happen. জি 8 দিন হয়ে গিয়েছে তারা বসেছিলেন। এর আগে উনি যেটা বললেন যে রাজন হত্যাকারীকে নিয়ে এসেছি, রাজন হত্যাকারীকে ওনারা নিয়ে এসেছেন, রাজন হত্যাকারী দেশের বাইরে গিয়েছিল কিভাবে? আমরা তো সেটা শুনছি যে কামরুল নামে যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে, তাকে সামহাও কোনো একজন থানার ওসি তাকে পার করে দিয়েছে। কিন্তু সেই থানার ওসি মানে তার কি হয়েছে কিন্তু আমরা জানি না, মামলাতে তাকে আর করা হয়নি আসামি। প্রাচী আপা যেটি বলছিলেন যে ইমিগ্রেশন পার হওয়ার কথা, কিন্তু তখন তো রাজন হত্যাকারী হিসাবে তার পরিচয়টি কি আসলে জানা গিয়েছে? তার পরিচয়টা জানা না গেলেও পরবর্তীতে যেসব খবর আমরা শুনেছি বা দেখেছি, যে রাজনের বাবা যেটা বলছেন যে ওই
থানার যে ওসি পরবর্তীতে তাকে ক্লোজ করা হয়েছে তাকে বোধহয় সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, বাট দ্যাট ইজ নট দ্য ইস্যু ওভার হিয়ার। Right. এখানে জিনিসটা যেটা সেটা হচ্ছে যে পুলিশ যখনই জানছে একটা ক্রাইম হচ্ছে, এফআইআর তো একটা অফকোর্স করবে। উনি যদি আজকে বলেন বাংলাদেশে 10% প্রবাবলি নিজেরা এগিয়ে এসে করেন, কত হাজার হাজার এফআইআর আমরা দেখছি যেখানে এসআই নিজে বাদী হয়ে করছেন এবং ঘটনা হওয়ার 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টার মধ্যে। জনাব নজরুল ইসলাম, আপনি কিছু বলার আগে আমি ডক্টর মেখলা সরকার আপনার কাছে আবার যাচ্ছি যে আপনার কাছে কি মনে হয় যে এই যে সমাজে এই ধরনের ঘটনা, কেউ 16 বছরের একটা বাচ্চা এই ধরনের কাজ করে পার পেয়ে যাওয়া, এটা আমাদের যারা কিশোর আছেন, কিশোরী আছেন, তাদের উপর বড় প্রভাব হ্যাঁ বিস্তার করে? নিশ্চয়ই, কারণ হলো যে মানে বাচ্চারা যেটা শিখে আর কি, এবং আমাদের ব্যক্তিত্বের ধরন যেটা গঠন হয় সেটা মোটামুটি হলো 18 বছরের মধ্যে তৈরি হয়। তো এই বয়সের মধ্যে যে শিশুরা আছে, যে যারা দেখছে হলো অবজারভেশনাল লার্নিং এর কথা যেটা আমি বলছিলাম, যেটা যে বিহেভিয়ার গুলো আসলে রিইনফোর্সড হয় এবং যে বিহেভিয়ার গুলো পার পেয়ে যায়, সেগুলো কিন্তু সামহাও হলো যে আমরা শিখি। এবং এই ঘটনার ক্ষেত্রে কিন্তু এক ধরনের যখন যদি সে পার পেয়ে যায়, বাচ্চাটার মধ্যে কিন্তু একটা হলো যে সে একটা অন্যায় কাজ করেও আমি তার সেই ইনিশিয়াল যে ইম্পালসটা সেটা সে গ্র্যাটিফাইড হয়ে কিন্তু সেটা সে আলটিমেটলি গেইনই করলো। কাজে হলো এই আচরণগুলো যদি ঘটতে থাকে তাহলে কিন্তু একটা মানে পরবর্তীতে আসলে সোসাইটিতে আরো বিগ প্রভাব পড়বে, এই অর্থে যে এই শিশুরা কিন্তু একদিন বড় হবে, যারা দেখছে তারা কিন্তু একসময় বড় হবে। রোকেপা, একটা বিষয় আমি ওইখানে কথা বলেছিলাম, মানে আমাদের অনেক লোকজন ছিল যারা ওখানে ছিল, আমি ওখানে গিয়েছিলাম, ওখানে কথা বলেছিলাম যে পুলিশ নাকি একটা ভিউ এরকম নেয় যে এখন যদি ওই বাচ্চাটাকে জেলে, যে বাচ্চাটা গাড়ি চালাচ্ছিল তাকে জেলে নিয়ে যাওয়া মানে কারো তো কোনো উপকার হবে না, বরং যারা আহত হয়েছে তাদেরকে যদি কিছু টাকা পয়সা পাইয়ে দেওয়া যায়, তাদের জীবনের জন্য যদি কোনো কিছু করা যায়, তাহলে সেটা অনেক ভালো হবে। আপনিও কি মনে করেন যে মানে এটা সত্যতা কেউই বলবে না এখন, কিন্তু এরকম একটা ইয়া নাকি তাদের মাথার মধ্যে থাকে যে গরিব মানুষদের কিছু টাকা এটা পেয়ে খুবই নাও? নিষ্ঠুর আচরণ। আমাদের দেশে যে ধর্ষণ করে তার সঙ্গে বিয়ে দিয়ে দিলে এবং কিছু টাকা দিয়ে দিলে এক ধরনের সাময়িক সমাধানের পথ বের করা হয়, তো এগুলো খুবই বাজে দৃষ্টান্ত। এটার কোনো সমাধান হতে পারে না, বরং এই বাচ্চাটি আজকে যত বেশি আলোচনায় আসবে তত বেশি বাচ্চাটার জন্য ক্ষতিকর। বরং তখনই যদি বাচ্চাটিকে আইনের আওতায় নিয়ে আসা হতো এবং তার বয়সটাকে বিবেচনা করে সে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে সেটা তার জন্য বরং অনেক বেশি হেল্পফুল হতো। আজকে বাচ্চাটা কিন্তু একটা ভিলেনে পরিণত হচ্ছে এবং যত দিন যাবে এই পুরো বিষয়টা তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে, কারণ এটি কিন্তু বাচ্চাটার জন্য হিতে বিপরীত হচ্ছে। জনাব নজরুল ইসলাম, আপনি কি একমত আসলে এটি বাচ্চাদের জন্য আসলে খারাপ হচ্ছে? এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই যে এই ধরনের ঘটনা এটা এক্সেপশনাল, যেটা উনি বললেন যে আমরা হাজার হাজার এফআইআর নিচ্ছি, বাট এই ক্ষেত্রে ঘটেনি, এটা ডেফিনেটলি একটা এক্সেপশনাল ঘটনা। এটা ডেফিনেটলি কোনোভাবেই আমরা সমর্থনও করি না, কারণ বাই প্র্যাকটিস বাংলাদেশ পুলিশ কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ক্রিমিনালদের এগেনস্টে মামলা নেয় এবং মামলা নিয়ে ক্রিমিনালকে আদালতে সোপর্দ করে। তো সুতরাং এইটা এক্সেপশনাল, এই ক্ষেত্রটা কি প্রেক্ষিতে ঘটেছে এটা এই মুহূর্তে আমার পক্ষে, আমি আপডেটেড নই। অ্যাকচুয়ালি আমাকে যে টপিকসটা বলা হয়েছিল এই টপিকস সেই টপিকস নয়, আমাকে যেটা বলা হয়েছিল ক্রিমিনাল সাইকোলজির উপরে কথা বলা। জি, ক্রিমিনাল সাইকোলজি নিয়ে আমরা কথা বলছি, আমরা বাচ্চাদের নিয়ে কথা বলছি এবং এই ফারিজের ব্যাপারটি আলোচনা আসবে সেটি, কারণ আমি পুলিশ প্রশাসনের মিডিয়া থেকে আপনার কাছে কেন জিনিসটা আসলো না সেটাও খুব আমি তো শুরুতেই কথা বলেছি। নজরুল ভাই, একটি পারসেপশনের কথা আপনাকে বলি যে আমাদের পারসেপশনের মধ্যে আছে যে রাষ্ট্র করবে হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন, কিন্তু আমরা কি একটা পারসেপশন তৈরি হয়েছে, আমাদের দর্শকদের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে পুলিশ আসলে শিষ্টের পালন করে, মানে শিষ্টের পালন করে না, আসলে শিষ্টের দমন করে, মানে সে যদি ক্ষমতাশালী হয় তাহলে আরো বেশি করে পালন করে দুষ্টকে। খুব বড় হাইপোথেটিক্যাল প্রশ্ন এবং ডেফিনেটলি আমি মনে করি যে এটা ক্লিয়ার করা উচিত, কারণ আমাদের দেশে শুধু অপরাধী এখানে অনেক বড় বড় অপরাধীর এবং অপরাধী গোষ্ঠীর উত্থান ঘটেছিল। লাইক আমরা যদি দেখি দক্ষিণ পশ্চিমাঞ্চলে চরমপন্থীর উত্থান ঘটেছিল এবং সেখানে অনেক বড় বড় ব্যক্তিরাও জড়িত ছিল। তারপরে যদি আমরা দেখি যে এখানে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল সেগুলো, এবং অন্যান্য অনেক বড় বড় ঘটনা ঘটেছে যেখানে অনেক শক্তিশালী ব্যক্তিরাও জড়িত ছিল, কিন্তু তাদেরকে আইনের আওতায় আসতে হয়েছে এবং সেটা কিন্তু পুলিশই নিয়ে আসছে। নজরুল ভাই, পুলিশ মানে এখানে এটা রোকে আপা বলেছেন, ডক্টর মেখলা সরকার কিছুটা বলেছেন, আমরা কেউই কিন্তু আসলে পুলিশের বিপক্ষে নই, আমরা শুধু এই বিশেষ ঘটনাটি কেন এরকম ঘটছে এবং এটা হাইপোথেসিস হচ্ছে উনারা ক্ষমতাবান বলে এটি ঘটতে পারছে, সেটি একটি ব্যাপার। আমরা যখন একটি বিশেষ ঘটনায় আমি একটি বিশেষ ঘটনায় সবটুকু আপডেটেড নই, আমি এটা আমার সীমাবদ্ধতা আমি স্বীকার করব, কারণ এই ইস্যুটাকে যদি আমাকে হিন্টস দেওয়া হতো আমি ডেফিনেটলি আপডেটেড হতাম। আমার মনে হয় যে আমাদের গবেষক দল, সামগ্রিক বিষয় নিয়ে আমাদের গবেষক দল নিশ্চয়ই এটি আপনাকে হিন্টস দেওয়া উচিত ছিল। বেরেছে অনেক আর আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নেওয়ার পরে যখন ফিরে আসছি তখন এই বিষয় নিয়ে আপনি একটু কথা বলবেন কিনা যে
একজন নারীর প্রাণহানির পরে এজিবি কলোনির বাইক সন্ত্রাস বিষয়ে এটা আজকেই পুলিশ দেখেছি। পুলিশ অবশ্যই। বাহিনী জানতে পারলো। সামাজিক অপরাধ আমরা চূড়ান্ত রূপ না পাওয়া পর্যন্ত কেন সহ্য করি, সহ্য এবং মানে এটি কি পুলিশ বাহিনী তো আসলে জানতে পারার জন্য যথেষ্ট সক্ষমতা আছে কিনা, আপনি ক্রিমিনাল কেসগুলি করতে গিয়ে কি দেখছেন, তো আসলে জানতে পারার জন্য যথেষ্ট সক্ষমতা আছে কিনা, আপনি ক্রিমিনাল কেসগুলি করতে গিয়ে কি দেখছেন, আমরা আপনাদের সবার কাছে এই বিষয়টি জানতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমাদের প্যানেলিস্টদের বিশেষ করে ডক্টর মেঘালা সরকারকে দৃষ্টি আকর্ষণ করে অনেকে এসএমএস করছেন। একজন দর্শকেরটি আমি পড়ে শোনাতে চাই। উনি সোহানা, উনি বলছেন একটি শিশু বিপদে যাওয়ার মেইন দোষ আসলে কার, সোসাইটি না তার ফ্যামিলির, মানে শিশুটিকে তো আর দোষ দেওয়া যায় না। প্লিজ গিভ সাম আনসার এন্ড গিভ সাম লাইট। ডক্টর মেঘালা নিশ্চয়ই আপনি এটি বলবেন, এটা আপনি বিরতির সময় বলছিলেন। আমি একটু অনেকের কাছে আসতে চাইছিলাম যে বাইক সন্ত্রাস, এজিবি কলোনিতে বাইক সন্ত্রাস, সেটি এরকম একটি ডজন খানেক কিশোর তরুণের একটি দল মোটর বাইক তাদের বাহন মতিউল এলাকা বিনে একটি ত্রাসের রাজত্ব কায়েম করে। আমি এটি রোকেয়া আপনার কাছেও একটু জানতে চাইবো যে মানে এই ঘটনাটি এত এক্সট্রিম পর্যায়ে যাওয়ার পরে কেন আমরা পুলিশের কাছে নজরে আনি বা পুলিশ অবাক কেন দেখে না? বেশ অনেক কি মনে হয় আপনার? পুরো ঘটনাটা বেসিক্যালি আজকেই বোধহয় লাইটে এসেছে, যতদূর জানি, যে এজিবি কলোনিতে। হ্যাঁ, এখন ওখানে যেটা হয়েছে যে 10-12টা ছেলে সারাক্ষণ মানে প্রচন্ড স্পিডে মোটরসাইকেল চালিয়ে বেড়াচ্ছে, এবং গত কদিন আগে একজনের বোধহয় সেখানে তাকে ইফটিজিং এর জন্য হোক বা ইতি হোক তাকে রাস্তার মধ্যে মেরে পড়ে মারা গিয়েছে। হ্যাঁ, গত শুক্রবার সকালে। ওইখানে নিশ্চয়ই ট্রাফিক পুলিশ রয়েছে, জি, এবং ওখানে নিশ্চয়ই চলছে, এবং এইটার সাথে সাথে আরো অনেক ঘটনা এসেছে যে তারা বোধহয় কোনো একটা প্রভাবশালী দলের কোনো ক্ষমতাশালীর সাথে সম্পর্কিত আছেন সেই কারণে। এখন পুলিশের এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, যেটা যে পুলিশকে কিন্তু আমরা ঢালাওভাবে যে দোষ দিব তা না। বাংলাদেশের পুলিশ যে অকর্মণ্য তাও নয়, তারা কাজ করে যদি তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়। কিন্তু অনেক সময় যেটা আমরা দেখতে পাই যে ক্ষমতার দর্পে বলি বা ক্ষমতার দম্ভে বলি, তারা কাজটা করতে পারছে না। এবং এই অনেক, আপনার কি মনে হয় যে বাংলাদেশের ঢাকায় 1 কোটি 1.5 কোটির একটি শহরে যতগুলি ঘটনা ঘটে সবগুলি ঘটনার প্রতি আসলে পুলিশের নজর রাখা ঠিক সম্ভব? মানে আমরা ডেফিনেটলি আলোচনা করছি। একেবারেই জনবলের বিশাল কি বলবো একটা সংকট রয়েছে, কিন্তু এর সাথে সাথে আরেকটা যেটা রয়েছে যে জনবল রয়েছে তার মধ্যে দক্ষ কতখানি, দক্ষতার একটি ব্যাপার আছে। কিন্তু আমি যে জায়গাটা, কিন্তু অন দ্য আদার হ্যান্ড জনবলের যে খুব একটা আবার অসম্ভব হয় না সেটা তো দেখলাম যে একটা ছেলেকে বাঁচাতে 9টা পুলিশ অফিসার চারপাশে দাঁড়িয়েছে। তো যখন প্রয়োজন তখন সেখানে ঠিকই যাচ্ছেন তারা। সেটি মানে সেটি আপনি ঠিকই বলেছেন, সেটি নজরুল ইসলাম সাহেব নিশ্চয়ই এর জবাব দিবেন। নজরুল ইসলাম জনাব, আপনি একটু আমাদের বলবেন যে এই যে পুলিশ সম্পর্কে যে পারসেপশন, যে পুলিশ ঘটনাটি ঘটার আগে, যেমন বাইক সন্ত্রাসের যেটি কথা আমরা নিউজ পেপারে আজকে পড়ছি, তার কারণে কিন্তু শুক্রবার সন্ধ্যায় একজন মারা গেছেন। ব্যারিস্টার অনেক বলছিলেন হয়তো প্রভাবশালী কারো তারা কেউ হয়ে থাকতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে ঠিক রাজনৈতিক সরকার বা কেউ এদেরকে কোন রকম আশ্রয় প্রশ্রয় দেওয়ার কথা যারা মেয়েদের পিছনে পিছনে মোটরসাইকেল এনে ঘুরে বেড়ায়। অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটলে সেটা ইনভেস্টিগেশন না করে সে সম্পর্কে মন্তব্য করাটা সমীচীন নয়। ডেফিনেটলি এটা ঘটনা ঘটেছে, এখানে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস নিয়ে আমরা কথা বলতে পারবো। এর আগে যে বিষয়টা হলো যে কলোনি বা এই জাতীয় প্লেসগুলোতে সাধারণত আমরা কোনো ট্রাফিক পুলিশ এটা ডিপ্লয় করতে করি না, করার সুযোগও নাই আমাদের। আর এর বাইরে যে সমস্ত জায়গাতে ঘটে, দেখুন প্রতিদিন ঠিক কতগুলো আসামি ধরা পড়ছে। আমরা যদি কান্ট্রি ওয়াইড ধরি তাহলে অলমোস্ট 2000 আসামি প্রতিদিন ধরা পড়ে। তো এই 2000 আসামি পেছনে আমাদের যথেষ্ট শ্রম দিতে হয়। একটা আসামিকে চাইলেই কিন্তু আমরা হুট করে ধরে ফেলতে পারি না, এটা যথেষ্ট কঠিন এবং যথেষ্ট আমি বলবো পরিশ্রম সাধ্য। এখানে ইন্টেলিজেন্স কাজ করে বা নানা প্রতিকূলতা আমাদের অতিক্রম করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এফার্টের কোনো এখানে অভাব নেই। এবং যদি আপনি ইন্টারন্যাশনালি যদি দেখেন তাহলে বাংলাদেশ পুলিশের সক্ষমতার লেভেলটা অনেক হাই। আমাদের সক্ষমতা বা আমাদের জননিরাপত্তার সেন্সের বিষয়টাও যদি বলি তাহলে এটা কিন্তু অনেক অনেক হাই। আপনি গ্যালোপের রিপোর্টটা যদি দেখেন, শুধু না গ্যালোপ না, আদার্স যে সমস্ত এজেন্সি আছে তাদের রিপোর্টে যদি দেখেন তাহলে বাংলাদেশ পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে এবং মানুষ বাংলাদেশ পুলিশের কাছে অনেক বেশি
নিরাপত্তা বোধ করে। তবে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে নিরাপত্তা ইস্যুটার ব্যাপারে মানুষ অনেক বেশি সেন্সিটিভ। লাইক আপনার মৌলিক অধিকার, আজকে ঠিক কতজন না খেয়ে মারা যাচ্ছে, কতজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কতজন এখানে ফুটপাতে কত হাজার শুয়ে আছে, এটার ব্যাপারে কিন্তু সবাই নীরব নিশ্চুপ। কিন্তু একটা মানুষ যদি সোসাইটিতে আক্রান্ত হয়, ভায়োলেন্সের শিকার হয়, সেটার ক্ষেত্রে মানুষ কিন্তু অনেক বেশি সোচ্চার। তো এই জায়গাটা মানুষ কম্প্রোমাইজ করতে চায় না, এবং এই জায়গাটায় সবাই পুলিশের দিকে আঙুল তুলে, এবং সেই ক্ষেত্রে সবাই চায় যে পুলিশ হবে যে লাইক শার্লক হোমস, অথবা এই যে কিছুদিন আগে স্পাইডার ম্যান হবে, এইরকম একটা মানে মানে মহাবীরত্বপূর্ণ অলৌকিক কাজ, অলৌকিক ঘটনা ঘটে। মানে এটি সাধারণ পুলিশের পক্ষে এটি খুব সম্ভব না। সম্ভব কি সম্ভব না? খুবই সম্ভব। এটি রোকেয়া আপা, আপনি ওনার সাথে দ্বিমত পোষণ করেন। আমার অরিজিনাল প্রশ্নটা আপনার সাথে একটু বলেন যে শিশুদের জন্য হা বলা, শাসনের শিথিল থাকা, এইসব মানে যে ওয়েস্টার্ন কনসেপ্ট আমাদের সাথে আসলে কতটা সংগতিপূর্ণ, সেটিও যদি আপনি একটু বলেন। আপনি বলছিলেন যে ওনার সাথে আপনি একটু দ্বিমত পোষণ করেন। আমার সাথে দ্বিমত পোষণ করে এই জন্য উনি বলছিলেন যে স্পাইডারম্যান হইতে হবে। আসলে স্পাইডারম্যান তো পৃথিবীর কোনো পুলিশ অফিসারই না, সবাই সাধারণ রক্ত মাংসের মানুষ, সবারই পরিবার আছে, সবাই কাজ করে। তো আমাদের দেশের পুলিশ অফিসারদের ক্ষেত্রে আসলে আমাদের কোনো বিরোধ নেই। আজকের অনুষ্ঠান দিয়ে আমরা আসলে এটা প্রকাশ করতে চাই না যে আমরা তাদের বিরুদ্ধে কোনো শক্তি। যারা আছেন তারা কতটা কাজ করতে পারছেন স্বাধীনভাবে, যারা আছেন তারা আসলে তাদের কাজের জন্য যোগ্য কিনা, বা তারা চাকরিতে কিভাবে এসছেন। যারা টাকা পয়সা দিয়ে চাকরি পান তাদের তো আসলে টাকা পয়সাটা তুলতে হবে দিনের শেষে, কাজে তারা অনেকেই আবার বিভিন্ন কাজে ব্যস্ত বেশি থাকেন। আর যারা কাজ করতে চান তারা আবার উপরের প্রভাবের জন্য কাজ করতে পারেন, এরকম বিষয়গুলো আমরা দেখি। তবে আমাদের দেশ, হ্যাঁ এরকমই আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি। আরেকটা বড় বিষয় হচ্ছে মানে যখন কোনো একটা ঘটনা ঘটে, একটা ঘটনা, দুটো ঘটনা, তিনটা ঘটনা, এবং পরপর বছর পর বছর যখন ঘটে, যে 2000 আসামি ধরেন, তো ঠিক মতো তদন্ত হয় না, এবং হলেও সেটা এত লম্বা সময় যায়, এবং যাওয়ার পর বহু সময়, বহু জল ঘেটে, বহু দূর যাওয়ার পর তারপর একটা হালকা পাতলা একটা শাস্তি হয়। আবার অনেক বেশিরভাগ ক্ষেত্রে হয় না। আমি হালকা পাতলা শাস্তি, এটা ওনাকে আমি খুশি করার জন্য আসলে বললাম। আলটিমেটলি তদন্ত শেষ পর্যন্ত কিছুই যায় না, জামিনে আসামি বেরিয়ে যায়, আসামি বেরিয়ে গিয়ে ওই বাস ড্রাইভার হয়তো আরেকটা বাস চালায়, আরেকজনকে চাপা দেয়। তো যার ফলে কি কেউ আসলে ভয় পায় না। আসলে প্রতিদিন পুলিশের পক্ষে সব আসামিকে বা সব উচ্ছৃঙ্খল যুবককে বা সকল কিছু দেখা সম্ভব না। কিন্তু এটা তাহলে কেন তারা মানবে এই জন্য, যদি আমি জানি যে আজকে যদি আমি এই রাস্তায় ঘটনা ঘটাই, তাহলে কালকে আমার আসলে এই শাস্তিটা হবেই, তাহলে আসলে কখনোই সে অন্যায়টা সে করার সাহস পাবে না। সারা পৃথিবীতে মানুষ রাতের কিভাবে মেয়েরা ঘুরে বেড়ায়, কারণ সবাই জানে যে একটা মেয়েকে টাচ করলে যে শাস্তিটা হবে পরের দিন, তার চেয়ে বাবা 100 দূরে থাকা ভালো, কারণ জানে শাস্তি হবে। আর আমাদের দেশে সবাই জানে শাস্তি হবে, হইতেও পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন 14 ফেব্রুয়ারিতে যা হয়েছে তার শাস্তি, তো সেটা এরকম। আর আমরা যেটা বলি আমাদের সন্তানদের, মানে গুড প্যারেন্টিংটা আমরা এরকম ভাবে নিয়েছি যে আমরা আমরা সবাইকে হা বলছি, প্যারেন্টিংটাই জানি না। আমরা হুট করে বিয়ে করি, হুট করে বাবা মা হয়ে যাই, এবং খুব চেষ্টা করি কিভাবে একটা স্কুলে ভর্তি করাবো, কোন রকমে কিভাবে জিপিএস গোল্ডেন 5 পাবে, তারপরে আবার ইন্টারমিডিয়েট, তারপরে ইউনিভার্সিটি ভর্তি, তারপর কিভাবে চাকরি পাবে, এবং তদবির করে আমরা অস্থির। আমাদের টার্গেট হচ্ছে এটা, আমরা একটা কম্পিটিশনের মধ্যে, একটা চেইনের মধ্যে আছি। আচ্ছা, তো আমরা আসলে প্যারেন্টিংটাই করি না। আমরা বাচ্চাকে কখনোই বলি না যে না আজকে তোমাকে এটা দেয়া যাবে না, এটা দেয়া যাবে না, কারণ এটা তুমি এখন পেতে পারো না। এই শিক্ষাটা আমরা বাবা মা দিতে চাই না, কারণ আমরা বাবা মা আমাদের জীবনে এটা প্র্যাকটিস করি না। আমরা একটু ডক্টর মেখলা সরকারের কাছে এটি শুনতে, সরি মেখলা সরকারের কাছে এটি শুনতে চাইবো যে আমরা আসলে প্যারেন্টিংটা করতে পারি কিনা। আর আমাদের একজন দর্শক আগেই আপনাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের দর্শকদের প্রশ্নটি ছিল যে শিশুর দোষ কিনা, আসলে শিশুর দায় কতটা? এটা অবশ্যই হলো যে যেটা আমরা বলি যে জন্য কিন্তু তাদের প্রতি শাস্তিটাও কিন্তু একটু ডিফারেন্ট একটা শিশু এবং অ্যাডাল্টের ক্ষেত্রে, কারণ তার সেই যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এবং তার যে একটা দায়িত্ববোধের জায়গাটা, সেটা সম্পূর্ণ যতটুকু আমরা মনে করে থাকা দরকার, সেটা একটা শিশুর বয়সে থাকার কথা না। এবং একটা শিশু কিন্তু পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার সময় যে প্রক্রিয়া, অর্থাৎ তার ব্যক্তিত্ব সম্পূর্ণভাবে বিকাশ হওয়ার যে প্রক্রিয়া, এটা কিন্তু অনেকখানি ভূমিকা তার পরিবারের, অর্থাৎ বিশেষত তার বাবা মার এবং তার প্রাইমারি কেয়ার গিভারের। এবং একটা বাচ্চার কোন আচরণগুলো আসলে প্রশংসিত হচ্ছে এবং কোন আচরণগুলো আসলে এটা ইনহিবিটেড হচ্ছে, এটার উপরে কিন্তু অনেকখানি নির্ভর করবে হলো সে কিভাবে বেড়ে ওঠে। এবং বাচ্চাদের কিন্তু একটা সেন্টার পয়েন্ট অফ অ্যাটেনশন থাকে হলো বাবা মা, অর্থাৎ হলো বাবা মা যে জিনিসটাকে অ্যাটেন্ড করবে, বাবা মা যেটাকে প্রশংসা করবে, সে কিন্তু সেই বিহেভিয়ারটাকে অ্যাডপ্ট করবে। কাজে একটা ছোট বাচ্চা যদি এভাবে বড় হয়, সে যা চাবে তাই পাবে, এবং হলো যে সে যে যাই করবে সেটাই প্রশংসিত হবে, সেটাই বাহবা হবে। কাজে কিন্তু তার মধ্যে ওইটা একটা সেন্স ডেভেলপ করে যে আমি যা খুশি আমি তাই করতে পারি। এবং এই যে আরেকজনের প্রতি যে তার দায়িত্ববোধ, এটাও কিন্তু তৈরি করার দায়িত্ব হলো তার বাবা মা। এবং বিশেষ করে একটা বয়সে বাচ্চারা, অর্থাৎ যখন তারা হলো কৈশোরে প্রবেশ করে, বিশেষ করে শিশুটিও আর কি,
তারা কিন্তু অনেকখানি হলে ইম্পালস দিয়ে চলে, অনেক আবেগ থাকে, একটা খুব সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স থাকে, মনে করে যা খুশি তাই করতে পারবো। কাজে এই ক্রিটিক্যাল টাইমে কিন্তু বাবা মার একটা হলো খুব সতর্ক দৃষ্টি এবং গাইডেন্স কিন্তু অত্যাবশ্যক, এবং কতটুকু তুমি করতে পারবা কতটুকু তুমি করতে পারবা না, সেই জায়গাটা কিন্তু তার বাবা মার থেকে একটা ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন থাকতে হবে। এখন এই অনেক সময় হয় আমরা দেখি যে আমাদের কাছে যেসব পেশেন্ট আসে যে যা চাচ্ছে তাই দিচ্ছে, একটা কাজে একটা বাচ্চা কিন্তু ওভাবে যখন শিশুদের লার্ন জন্য হয়ে হা যাচ্ছে, বলছে। হ্যাঁ লার্ন হয়ে যাচ্ছে, তখন যখন হলো সে পাচ্ছে না কোনো কিছু, তখন কিন্তু সে স্ট্রেসটা কোপ করতে পারে না। শুধুমাত্র এ ধরনেরই যে কনসিকুয়েন্স হবে বা এই ধরনের পরিণত হবে তা না, তার নিজের লাইফের ক্ষেত্রেও কিন্তু পার্সোনাল ইস্যুগুলোতেও যখন সে রিজেক্টেড হবে, যখন সে জিনিসগুলোতে কোনো কিছু পাবে না, সে কিন্তু রিয়াক্ট করবে হলো অনেক খারাপ ভাবে, এবং সেটা হার্মফুল হতে পারে সোসাইটির জন্য, হার্মফুল হতে পারে নিজের জন্য। আমার মনে হয় যে জনাব নজরুল ইসলামও এই নিয়ে নিশ্চয়ই কিছু বলতে চাইবেন, কারণ তিনি মানে ক্রিমিনাল সাইকোলজি কিভাবে গড়ে ওঠে সেটা নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন। আমরা আমাদের অ্যাডোলেসেন্টদের এইটি নিয়ে আসলে আপনার কাছে একটু প্রশ্ন করবো যে আপনাদের কাছে মামলাগুলি কিরকম করে আসছে, কিভাবে এগুলি নিয়ে আপনারা ডিল করছেন। আমরা বিরতির পর ফিরে এসে বেরিয়েছে অনেক আপনার কাছেও জানতে চাইবো যে এই ধরনের ক্ষেত্রে আসলে রাষ্ট্র কতটা সচেতনতার পরিচয় দিচ্ছে এদেরকে ইয়ে করার আগে। আমরা কিন্তু জানি যে টঙ্গীতে আমাদের যে কিশোর শোধনাগার আছে তাদের ক্ষেত্রে কয়েকদিন আগে আমরা অনেকবার শিরোনাম হয়েছিল অনেকগুলি ভুল কারণে। যাই হোক, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকের বাংলাদেশের জনাব নজরুল ইসলাম। আপনি যদি খুব সংক্ষেপে, আপনার অনেকগুলি বিষয় আছে সেগুলি যদি একটু সামনে নিয়ে আসেন, মানে যেই কেসগুলি আপনার সামনে আসে, যে আপনার সাইকোলজিগুলি, ক্রিমিনাল সাইকোলজি এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম যারা আসলে এখনো পূর্ণবয়স্ক নয়। থ্যাংক ইউ। এই প্রশ্নটার তে যাওয়ার আগে আমাদের যে আপনি খুব দ্রুত যদি একটু বলেন, আপনি বিরতির সময় বলছিলেন যে তিনটি বিষয় এসছে। তো এই বিষয়টা লাইক পুলিশের যোগ্যতা নিয়ে প্রশ্ন এসছে। পুলিশের যোগ্যতা দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে সমানভাবে এটা পরীক্ষিত এবং প্রশংসিত। লাইক লাস্টে যে অতুল খারে আমাদের আন্ডার সেক্রেটারি জেনারেল এসেছিলেন, তিনিও কিন্তু বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করে গেছেন। এবং আমাদের আন্তর্জাতিক অঙ্গনে কমপক্ষে 17টি মিশনে বর্তমানে পুলিশ আছে, এর আগেও অন্য মিশনে পুলিশ কাজ করেছে, প্রত্যেকটি ক্ষেত্রে পুলিশ প্রশংসিত। তো সুতরাং এখানে আমাদের যোগ্যতার কোনো প্রশ্ন আমি মনে করি না থাকার সুযোগ আছে। আর যে তদন্ত বা হালকা শাস্তি হওয়া, আসলে পুলিশের কাজটা হচ্ছে তদন্ত করে এই তদন্ত রিপোর্টটা আদালতে সুপর্দ করা। এখানে আমাদের পাবলিক প্রসিকিউটর আছে, ওনারা যদি ফিল করেন যে তদন্তটা সঠিক হয়েছে ওনারা অ্যাকসেপ্ট করতে পারেন। যদি ফিল করেন যে না এইটা তদন্ত সঠিক হয়নি, এটি সঠিক হয়নি, ওনারা কিন্তু কোন কোন পয়েন্টে সঠিক হয়নি সেগুলো উল্লেখ করে, তারপরে যে ব্যারিস্টার সাহেবরা আছেন যারা প্রভাবশালী, তাদের সাথে দাঁড়িয়ে গিয়ে আদালতকে কনভিন্স করার জন্য। আমি শেষ করি যে আমাদের ওইটা চার্জশিটটা যদি সেখানে গ্রহণযোগ্য না হয়, যদি দুর্বল মনে করেন, সেই পয়েন্টগুলো উল্লেখ করে এখানে দেওয়ার সুযোগ আছে এবং সেগুলো আমরা ফুলফিল করে যথার্থ চার্জশিট দিতে আমাদের বাধ্যবাধকতা আছে। তো সুতরাং যখন এটা পাবলিক প্রসিকিউটর অ্যাকসেপ্ট করেন, মিনস উনি কনভিন্স হন যে তদন্ত সঠিক হয়েছে, এবং এরপরে পুলিশের আর এই সাজা হবে কি না হবে এই ক্ষেত্রে পুলিশের আর কোনো হাত নাই। এটা অ্যাবসলিউটলি প্রসিকিউটর এবং বিচারক ওনাদের এখতিয়ারভুক্ত। সুতরাং ওইখানে হালকা শাস্তি হলো কি ভারী শাস্তি হলো কি ছাড়া পেল। কিন্তু নজরুল, আমি এক লাইনে বলতে চাই যে আমি 8 বছর কোর্টে রিপোর্ট করতে গিয়ে দেখেছি, বিশেষ করে উচ্চ আদালতে যখন এটা আপিল হয় তখন আমরা দেখি যে তদন্ত পর্যায়ে দুর্বলতার কথা বেশিরভাগ সময় বিচারকরা বলেন, যে তদন্ত পর্যায়ে তদন্ত রিপোর্ট দিতে গিয়ে আসলে অনেকগুলি ক্ষেত্রেই অনেক আছে এখানে যে অনেক ক্ষেত্রেই মানে প্রকাশ্য কিছু দুর্বলতা রেখে যায়, থেকে যায়। এটিও আমাদের আসলে আমরা দেখেছি আর কি। আমি বলবো না যে 100% চার্জশিটের সব ক্ষেত্রে ভালো চার্জশিট হলে খুব অনেকের পক্ষে খুব দুধে উকিলের পক্ষ তাকে বাঁচিয়ে নিয়ে আসা মুশকিল। একটি আদালতে মামলার ব্যাপারে রিপোর্ট হয়েছিল, এটা নওগাঁর ঘটনা, 97-এ বা 98-এর ঘটনাটা, আমার কাছে পেপার কাটিংটা আছে। তো এই রিপোর্টটা ছিল এরকম যে নিম্ন আদালতে সাজা হয়েছে, তারপরে জজ কোর্টে গিয়ে খালাস হয়েছে, তারপরে সেইটা আবার হাইকোর্টে গিয়ে আপনার ওই জজ কোর্টের রায়টা বহাল রাখা হয়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে ওই নিম্ন আদালতের রায়টাকে পুনর্বহাল করা হয়েছে। সুতরাং এটি কিন্তু আদালতের মানে সব ক্ষেত্রে তদন্তের মানদণ্ড নয়,
এখানে কিন্তু বিচারিক আপনি মননটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা factor। প্রসঙ্গ তুলেছেন। আপনি যদি খুব সংক্ষেপে বলতেন যে আপনি বাচ্চাদের যে ক্রিমিনাল মানসিকতার বা রাইট, এই ক্ষেত্রে ক্রিমিনাল মানসিকতার ক্ষেত্রে যে আমাদের পুলিশের আমরা ঐশীর কথা মনে করতে পারি যে একটি বাচ্চা মেয়ে, কিছু বাচ্চাদের সাইকোলজিটা আমরা যেটা আমরা প্রটেক্ট করি বা আমরা যেটা কেয়ার করার চেষ্টা করি, সেটা হচ্ছে এইরকম ক্ষেত্রে ভিকটিমদের ক্ষেত্রে যে লাইক যদি সে আন্ডার এজেড হয়, সেক্ষেত্রে আমরা প্রবেশন অফিসারের হেল্প নিই, আমরা সেখানে ওয়েলফেয়ার অফিসারের হেল্প নিয়ে তাকে তাৎক্ষণিকভাবে মানসিকভাবে যে তার যে সাপোর্ট আছে এই জায়গাটাতে আমরা সিকিউর করার চেষ্টা করি, যে সে মানসিকভাবে যাতে ফিল করে যে সে একা নয় বা সে অসহায় নয়। এটা আমরা তাদের কেয়ার করার চেষ্টা করি। এছাড়া যারা আপনার ইভেন যদি কিশোর অপরাধী হয়, লাইক আন্ডার এজেড যদি হয়, সেক্ষেত্রেও তার কিন্তু কিছু রাইট আছে, লাইক বড়দের সেই রাইটগুলো আপনারা এনশিওর করতে চেষ্টা করেন। আপনাকে অনেক ধন্যবাদ। বেশ অনেক এক মিনিটে আমরা একটা বিরতি নিতে যাচ্ছি। বিরতির আগে এইটি একটু বলা সম্ভাবনা, শিশু শিক্ষা, শিশু স্বাস্থ্য এসব ক্ষেত্রে বৈশ্বিক সূচকে আমাদের উন্নতি বেশ ভালো, কিন্তু শিশুর বিকাশের দিকটিতে আমাদের রাষ্ট্র, আমাদের এনজিও গুলি খুব বেশি নজর যে দিল না, এর কারণ কি বলে আপনি মনে করেন? একটা জিনিস যেটা এর আগে যেটা বলেছিলেন যে চিলড্রেন অ্যাক্ট, শিশু আইন করা হয়েছে 2013, বাংলাদেশে আইনের কিন্তু কোনো অভাব নেই, আইনের প্রয়োগ কখনোই হয় না। আর শিশুর বিকাশটার ব্যাপারে যেটা বলছেন, দেখেন শিশুর বিকাশের ব্যাপারে বেসিক্যালি রাষ্ট্রর চাইতে আমার মনে হয় যে রাষ্ট্র চাইতে পরিবারের উপরে দায়িত্বটা অনেক বেশি, যেটা ডক্টর মেখুলাও বলছিলেন যে আমার পরিবার আমাকে কিভাবে বড় করছে, হোয়াট এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিকতাটা কোনটা, সেটার উপরে। এখন শিশুর বিকাশের ব্যাপারে যেটা হচ্ছে, বাংলাদেশের আমরা বড়ই হচ্ছি দেখে যে এখানে যদি আমার পাওয়ার থাকে দেন আই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং, নো ওয়ান ক্যান টাচ মি। এই অবস্থা দেখে যে ছেলেটি বা মেয়েটি বড় হচ্ছে, তার বেসিকলি ইন্টেনশন থাকবে যে আমি কেন পাওয়ার তাহলে এভাবে ইউজ করতে পারবো না। সো এই কারণে তো তাহলে মানসিক বিকাশটা কোথায় যাবে? আবারও অভিভাবকদের প্রসঙ্গটি আসছে। রোকেয়াপা, এই মানে দর্শকরা জানতে চাইছেন ডক্টর মেখলা সরকার, আপনারা দুজনেই যদি একটু এই বিষয়টির দিকে, জাতীয় পরীক্ষা বিশেষ করে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে অনেকগুলি কথা হলো। আমরা জানি যে এই প্রশ্ন ফাঁস করা, প্রশ্ন কিনতে যে টাকাটি লাগে সেটি হয় অভিভাবক কিনে এনে দিচ্ছেন, অথবা অভিভাবকরাই সেই টাকাটি আসলে সেই বাচ্চাদেরকে দিচ্ছেন। সেই ক্ষেত্রে মানে আমাদের অভিভাবকদের প্রসঙ্গে আপনারা কি বলবেন? আমাদের অভিভাবকদের অনেক রকম শিক্ষা দেওয়া দরকার, এটি আমাদের দর্শকদের অনেকে বলছেন। আপনার সাথে একমত কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আর জনাব নজরুল ইসলাম, কিছুদিন আগে লেখক, গবেষক, সাংবাদিক আফসান চৌধুরী আমাদের এখানে আসছিলেন। তিনি বলছিলেন যে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে পারলে এই পুলিশই সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা বিধানের জন্য যথেষ্ট। তিনি পরবর্তীতে bdnews24.com এ লিখলেন যে মিডিয়া এন্ড দি পুলিশ হ্যাভ এ রাইট টু ওয়ার্ক উইদাউট ফিয়ার। আপনারা আসলে ভয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেন কিনা সেটি আমাদের অন্য দুই প্যানেলিস্ট বলার পর আপনি নিশ্চয়ই বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকের বাংলাদেশের। রোকেয়া প্রাচী আমাদের অভিভাবকদের কথা বলছে যে আমাদের আসলে অভিভাবকদের অনেক রকম শিক্ষা প্রয়োজন এবং অভিভাবকরা যাচ্ছে তাই আসলে করছেন। আপনি যেটিকে বলছিলেন যে আমরা আসলে প্যারেন্টিংটাই জানি না, সেই সম্পর্কে আপনি আমাদের অভিভাবকরা আসলে বাচ্চাদের যেতে অনেক বেশি ক্রেজি, বাচ্চাদেরকে ফার্স্ট করতে হবে, বাচ্চাদের সবকিছুতে অনেক বেশি প্রোটেক্টিভও, মানে বাচ্চাদেরকে ফার্স্ট হইতে হবে, বাচ্চাদেরকে সবকিছু পেতে দিতে হবে এবং বাবা মায়ের ব্যর্থ স্বপ্নটা বাচ্চার মধ্যে দিয়ে পূরণ করতে হবে। বাচ্চা একই সাথে জয়নুল আবেদিন সবকিছু হবে না, সেটা জয়নুল আবেদিন সবকিছু হোক, কিন্তু আপা মানে ফাঁস হওয়া প্রশ্নপত্র কিনে দিতে হবে বাচ্চাকে। এবং বাবা মা একটা বাচ্চা যে প্রশ্নপত্র কিনতে যাচ্ছে, এটা কেউ তো কেউ কিনছে, তার মানে চাহিদা আছে বাজারে, এবং এই চাহিদাটা কারা পূরণ করছে? বাবা মাই পূরণ করছে। হয়তো ইন্টারমিডিয়েট ছেলের কাছে তো 5 লাখ টাকা না, তো বাবা মা এই জিনিসগুলোকে কেন সাপোর্ট করছে? বাবা মার তো মানে একটা ছেলেকে মানুষ করতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার না। যখন বাচ্চাকে ওই প্রেশারটা দেওয়া হয় যে তোমাকে এটা হতেই হবে, তখন বাচ্চা নিশ্চয়ই 2 নম্বর পথটা খুঁজে বার করে এবং বাবা মাকেও সেটা শিখিয়ে দেয়। বাবা মা বলতে প্রস্তুতি থাকে বাচ্চাদেরকে সেটা করার জন্য। আর বাবা মা কিন্তু বাচ্চাকে সময় দিয়ে মানুষ তো হওয়ার জন্য যে বিষয়গুলো দেওয়া দরকার, কোনো বাবা মা কিন্তু সময় দেয় না। টাকাটা নিয়ে আসে বা টাকাটা ইনকাম করতে হবে কিংবা বাচ্চাকে কিছু একটা হতে হবে, এরকম একটা প্রেশার থাকে। প্রত্যেকটা বাবা মা আগে যেমন জয়েন্ট ফ্যামিলি ছিল, বাবা মা ব্যস্ত থাকলে দাদা দাদি থাকতো, খালা থাকতো, ফুপা থাকতো, চাচা চাচি থাকতো, যে শেয়ারিংটা শিখতো বাচ্চারা। এখন কি হচ্ছে? কম্পিউটারে থাকছে, কাজের লোকের কাছে থাকছে, বন্ধুদের সাথে মিশছে এবং দরজা বন্ধ করে।
ডক্টর মেঘলা সরকার, আপনিও কি তাই মনে করছেন যে আসলে যৌথ পরিবার থেকে আমরা যে একক পরিবারে পরিণত হয়েছে সেটি একটি বড় প্রভাব রাখছে তার উপরে, নাকি আমাদের বাবা মারা আমরা বেশি উচ্চাভিলাষী হয়ে উঠছে, বা আমাদের সাফল্য ব্যর্থতার মানদণ্ডটা আমরা আমাদের বাচ্চাদের উপর শুধু শুধু চাপিয়ে দিচ্ছি? হ্যাঁ, যৌথ পরিবারে তো আসলে কিছু সুবিধা রয়েছে, অনেক আমরা সামাজিকতা শিখি, আমাদের শেয়ারিং অ্যাবিলিটিগুলো ভালো হয়, পারস্পরিক যোগাযোগটা ভালো হয়, সামাজিক স্কিলগুলো ভালো তৈরি হয়। কিন্তু এখন যেহেতু একক পরিবার একটা বাস্তবতা, কিন্তু একক পরিবারের মধ্যেও কিন্তু আমরা যদি বিশেষভাবে মনোযোগ দেই আমাদের প্যারেন্টিং এর উপরে, তাহলে কিন্তু আমরা একটা সুন্দরভাবে সন্তান মানুষ করতে পারি। তো উনি আসলে যেটা বলছিলেন যে রোকেয়াপা যেটা বলছিলেন যে এই জায়গাটা আসলে ইম্পর্টেন্স দিচ্ছিলেন, যে যখনই আসলে আমাদের টাইমটা কমে যাচ্ছে, আমাদের বাচ্চাকে কম টাইম দিচ্ছি, আমরা কিন্তু হলো যে তার টাইমটা ফিল আপ করছি হলো ফেসবুক, কম্পিউটার, ট্যাব এগুলো দিয়ে। কারণ যে বাচ্চা হলো সেই সামাজিক স্কিলগুলো কিন্তু তৈরি হচ্ছে না, এবং সাথে সাথে কিন্তু যে এই বাচ্চার মধ্যে বা একটা কৈশোরে বা ইভেন আমাদের অ্যাডাল্টহুডে আমরা যে আসলে অনৈতিক আচরণগুলো করছি, এই জিনিসগুলো রুটেড হয়ে থাকছে কিন্তু সেই আমার চাইল্ডহুডে। অর্থাৎ হলো আমার বাবা মা যদি হলো নৈতিক জায়গাটা স্ট্রং না হয়, এবং তাহলে কিন্তু সে সন্তানকেও সে নৈতিক জায়গাতে শেখাতে পারবে না। যেটা আপনি বলছিলেন যে মেডিকেল প্রশ্ন ফাঁসের ব্যাপারে, এটা আসলে এখনো তো এটা একটা তদন্তের ব্যাপারটা হয়েছে কি হয়নি সেটা পরের প্রশ্ন, কিন্তু এমন যদি হয়ে থাকে, অর্থাৎ হলো বাবা মা কিন্তু বড় করছে না কোনো ভিশন নিয়ে, সন্তানকে যে আমি একটা ভিশন থাকছে সেটা কিন্তু হচ্ছে যখন না। আগে নকল হতো, আমি একাধিক জায়গায় রিপোর্টার হিসেবে গিয়েছি, নিজেও এমনিতেও গিয়েছি, আমি দেখেছি যে নকল করার ক্ষেত্রে বাবা মা, বড় ভাই, দুলা ভাই তারা খুব সাহায্য করে। হ্যাঁ, তার মানে হলো তাদের সুবিধাটা, অর্থাৎ হলো আমার ছেলেটা যদি মেডিকেলে চান্স পায়, আমার ছেলেটা যদি বুয়েটে চান্স পায়, তাহলে এই ছেলেটার যে হলো যে রিটার্নটা কিন্তু আমিও কিন্তু এই বেনিফিটটা আমি পাবো, তার সামাজিক অবস্থানটা আমিও হলো এনজয় করব, তার যে যে সুবিধাটা আসতেছে সেটা কিন্তু পারবে। কাজে এখানে একটা কিন্তু স্বার্থপর মনোভাবও কাজ করছে, এবং এটা কিন্তু আলটিমেটলি কিন্তু রিফ্লেক্ট করতেছে আমাদের সোসাইটিকে। তো সেক্ষেত্রে আসলে আমরা বলবো হলো যে একটা সন্তান কিভাবে বড় হবে, একটা আমরা কিভাবে আসলে একজনকে অ্যাডাল্টকে আমরা দেখবো, সেটা আসলে তৈরি হয়ে যায় এই চাইল্ডহুড, এবং অনেকখানি নির্ভর করে অভিভাবকদের কাজে হলো যে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন, এবং যে জিনিসটা আমি একই সাথে হলো যে একটা নৈতিকতার কথা শিখাচ্ছি, আবার একই সাথে হলো আমি নিজে হলো নৈতিক অবস্থানে নাই, আবার আমি তাকে হলো তার একটা অনৈতিক জায়গায় হলো আমি তার পাশে এসে দাঁড়াচ্ছি। কাজে বাচ্চা কিন্তু মিক্সড মেসেজ পাচ্ছে, যেখানে আমরা মিক্সড মেসেজ পাই, ইনকনসিস্টেন্সি থাকে, সেই জায়গায় কিন্তু হলো নৈতিকতার কোনো মূল্যবোধের ভিত্তি তৈরি হয় না। আমাদের বাচ্চাদের কোনো বিনোদন নাই, এবং বিনোদনের কোনো জায়গাও নেই, খেলতে পারে না, তাহলে মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি আসবে না তো কি আসবে? জনাব নজরুল ইসলাম, আপনি যদি খুব সংক্ষেপে একটু বলতেন যে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে পারলে পুলিশ সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা বিধানের জন্য যথেষ্ট হতো। জনাব আফসান চৌধুরী বলছিলেন আপনারা রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে পারছেন কিনা? পুলিশ আপনার এটা একাডেমিক দিক থেকে যদি বলি আর কি, তাহলে রাষ্ট্রীয় যতগুলো অর্গান আছে তার মধ্যে পুলিশ একটা গুরুত্বপূর্ণ অর্গান, এবং সেটা কিন্তু পলিটিক্যাল একটা প্রতিষ্ঠানেরও একটা অংশ। এটা পুলিশের প্রতিষ্ঠা কাল থেকে আজ পর্যন্ত হয়ে আসছে এবং পৃথিবীর সবখানেই আছে। যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে এটা রাজনীতিকরণ নয়, এটা ইস্যুটা হলো এরকম যে পৃথিবীতে দুই ধরনের পুলিশি ব্যবস্থা আছে, একটা হচ্ছে কলোনিয়াল আপনার পুলিশি সিস্টেম, আর একটা হচ্ছে ডেমোক্রেটিক পুলিশি সিস্টেম। আমরা ব্রিটিশ পুলিশের কথা বলি, ব্রিটিশ পুলিশ হচ্ছে ওরা সেই রবার্ট পিল যেটা ওখানে ইন্ট্রোডিউস করেছেন সেটা হচ্ছে ডেমোক্রেটিক পুলিশি সিস্টেম, বা ডেমোক্রেটিক সিস্টেমে মানুষের অধিকারটা যেখানে আফোর্ড করা হয় সেই সিস্টেম। আর আমাদের এখানে ওই একই ভদ্রলোক যেটা উদ্ভাবন করেছেন সেটা হচ্ছে কলোনিয়াল পুলিশি সিস্টেম, সেটা সেই আইরিশ রিপাবলিক থেকে বলি, আর আমাদের এই উপমহাদেশের সিন্ধুতে যখন এটা ইন্ট্রোডিউস করা হলো সেই সময় থেকে বলি, আমাদের এখানে যে পুলিশি সিস্টেমটা, এখানকার আইন, পুলিশ রিফর্ম নিয়ে তো আপনারা অনেক কাজ করছেন, এতে সফল হচ্ছেন না কেন? মানে এটা যারা নীতি নির্ধারক তারাই কি আপনাদের সেই রিফর্মটা করতে দিচ্ছেন না? আমি বিষয়টা বলি যে এখানকার আইন, এখানকার যে সমস্ত বিধিবিধান আছে, যে সমস্ত প্রথা বা সংস্কৃতি আছে, সেটার কোনোটাই ঠিক আমাদেরকে নিজেদের প্রটেক্টেড হয়ে আমি অন্যকে প্রটেক্ট করব সেই অবস্থানটা তৈরি করতে পারিনি, এবং যে পারিনি বলেই কিন্তু আমার ধারণা যে গত 20 বছর ধরে এই কথাগুলো আমি শুনছি, কিন্তু 160 বছর আগের সেই আইন সেইগুলিকে আপডেট করা হচ্ছে না কেন? মানে কোথায় গিয়ে আটকাচ্ছে সেটি? এটা অ্যাকচুয়ালি যে লেভেলে গিয়ে আটকাচ্ছে সেই লেভেলটা আমি ঠিক এটা বলবো না। আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আমরা এটা পেশ করেছি। ডেমোক্রেটিক পুলিশ হওয়ার পথে তো বাধা নেই, মানে যারা নীতি নির্ধারক তারা যদি না জানে, এটা বাধা নেই হচ্ছে যখন আপনি ইন্ডিভিজুয়ালটাকে দেখবেন নাকি এটা প্রতিষ্ঠান। আমাদের আর সময় নেই, বেরিয়েছে অনেক 1 মিনিট আসলে। খুব অবাক হয়ে একটা জিনিস শুনলাম, যিনি বলেন যে পুলিশ একটা পলিটিক্যাল
ইনস্টিটিউশনের পার্ট, পুলিশ ক্যান নেভার বি পার্ট অফ সেটাই, পলিটিক্যাল আমি ইনস্টিটিউশন। সেটাই পুলিশ ইজ দেয়ার ফর দ্য পিপল, দে শুড বি পিপলস ইনস্টিটিউশন, দ্যাট হ্যাজ টু বি ডেমোক্রেটিক। না, এখন কিন্তু ওনারা যদি সেইটা- নিজেরা নিজেদের হাতকে বন্ধ করে বলেন যে আমি পলিটিক্যাল, সেইটা- আমার মাথার মধ্যে ভয় থাকছে যে আজকে আমি এখানে কথা বললে আমি চলে যাব হচ্ছে খাগড়াছড়িতে, বাট আমার ঢাকায় থাকতে হবে, তাহলে তো কোনোদিনই বাংলাদেশের পুলিশ কোথাও যাবে না। কিন্তু বেসামরিক আপনি যেটি উদাহরণ দিচ্ছেন, উনি যে উদাহরণটি টানলেন, আপনি বিলাতে কিন্তু একজন চিফ কনস্টেবলকে একজন হোম সেক্রেটারি কোন রকম কোন নির্দেশ দিতে দিতে পারেন পারেন না, না। কিন্তু বাংলাদেশে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ যে কোনো মন্ত্রীর সারাক্ষণই পুলিশ প্রধানকে নির্দেশ দিয়ে শুধু আসছেন, এখানে- ডিএমপি কমিশনারকে এখানে শুধু বলছেন, মন্ত্রীদের কথা বলবো সেজন্য- কেন, আমি শিওর যে বিরোধী দলে যারা নেতা আছেন তাদেরকেও তারা অনেকটা ভয় করে চলেন, কারণ সবসময় মাথায় থাকে যে পরবর্তীতে এই একই জিনিস আসবে। সেই জন্য উনি এটাকে রাজনৈতিক একটি ইনস্টিটিউশনের অংশ বলেছেন, খুব ভুল কি এটা- বলেছেন এটা বেসামরিক? আমার ব্যক্তিগত কথা না, আমি বহু প্রতিষ্ঠান পুলিশের ইতিহাসের বই থেকে আপনাকে আমি দেখিয়ে দিতে পারি। জি, এটা আমার ব্যক্তিগত কথা। সেটা যদি অগাস্টাস বা অনুসংহিতা দেখি তাহলে হতে পারে। আমার মনে হয় যে আমরা একদমই শেষ পর্যন্ত আমি চলে আরেকটা আসছি। জিনিস বলি যে জি, এখন কিন্তু পুলিশের জন্য একটা খুব সহজ একটা জিনিস হয়েছে যে আমাদের কি বলবো সিটিজেনস ভিজিলেন্স, যেটা সাধারণ নাগরিকদের মধ্যে কিন্তু এখন একটা ভিজিলেন্সের ব্যাপার চলে এসেছে। এই আজকে যে না, বেরিয়েছে ঘটনাটা অনেক, বললাম, এটি কথা হিসেবে এটি খুব জনপ্রিয় হতে পারে, কিন্তু সেই ভিজিলেন্সকে আসলে খুব বেশি সাধারণ নাগরিকদের মধ্যে, রাজনকে যখন পিটিয়ে মারা হচ্ছিল অনেক লোকই সেখানে দাঁড়িয়েছিল, দেখে তো তারা দেখে দেখছিল, ছবি তুলছে, কিন্তু তারপরেও যেটা বলছি যে আমরা সেই ভিজিলেন্সটি হচ্ছে অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য ততটা আমরা একটা ভালোর সমাজকে জন্য কিনা জানাতে আমরা জানি পারি। কিনা, না, আমাদের যেমন শেষ এই করতে হচ্ছে ঘটনাটাই- অনেক। সরি, আমি ব্যারিস্টার অনেক, জনাব নজরুল ইসলাম, রোকেয়া প্রাচী, ডক্টর মেঘালা সরকার, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।